বিয়ের রাতেই শুনলাম আমার স্বামী হাবিবের একটা গোপন সমস্যা আছে। ব্যাপারটা এতটাই গভীর যে সে তার দুর্বলতাগুলো বলতে গিয়ে বারবার কান্নাগুলো গিলছে। আমি কোনোদিন পুরুষ মানুষকে কান্না করতে দেখিনি, তবে আমার না দেখা জিনিসটা বিয়ের প্রথম রাতেই স্বামীর থেকে দেখতে পারবো ভাবিনি। আমি কিছুটা বিব্রত অবস্থায় হাবিব সাহেবকে বললাম, আমার এই বিষয়ে কাল কথা বলবো। না না নীরা, আপনাকে কথাগুলো শুনতে হবেই। হাবিব স্পষ্ট ভাষায় আদেশের সুরে কথাটা বলল। আমি কিঞ্চিত বিরক্ত বোধ করছি। বিয়ে নিয়ে সব মেয়ের মাঝেই আশা আকাঙ্ক্ষা থাকে, আমারও খানিকটা ছিল। বক্ষ মিও হাই হতাশ না করে লাল বেনারসিটা গুছিয়ে পা তুলে বসলাম। হাবিব আমার দিকে তাকিয়ে ভারাক্রান্ত গলায় বলল, আমি কখনো আপনাকে মা হবার অনুভূতি দিতে পারবো না নীরা। আমার ভেতরে সেই সক্ষমতা নেই। বছর দুয়েক আগের মাথায় শুরু তোর আঘাত পাবার ফলে আমার বড় অক্ষমতাটা ধরতে পারি। যদিও বা ব্যাপারটা আমার আপনাকে বিয়ের আগে জানানো দরকার ছিল, কিন্তু আমি এতটাই অপরগ আর ভীতু ছিলাম, বিষয়টা গুছানোর আগেই চট করে বিয়েটা হয়ে গেল। ব্যাপারটা অপ্রত্যাশিত, এতে আপনার হাত নেই, তবু আপনি আমার সাথে জড়িয়ে গেছেন। সারা জীবন এই অক্ষমতা আপনাকেই বয়ে বেড়াতে হবে। আমি ফুঁস করে শ্বাস ছাড়লাম। এতক্ষণে আমার ভেতরে জট বাঁধা প্রশ্নগুলো উত্তর মিলল। চুপ থাকতে দেখে হাবিব সাহেব উঠে দাঁড়ালেন, অস্থিরভাবে বললেন, আপনি বোধহয় আমাকে প্রতারক ভাবছেন। না, আমি আপনার ব্যাপারে কিছুই ভাবছি না। হাবিব সাহেব আমার উত্তরে সন্তুষ্টি হলেন না, বেশ অপরাধবোধ নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি বেশ স্বাভাবিক ভাষায় বসে রইলাম। বসে থাকতে থাকতে আমার মেরুদণ্ডের হাত টন টন করছে। ভন্যিতা না করে বললাম, আমি একটু ফ্রেশ হয়ে শুতে চাই। উনি কোনো প্রত্যুত্তর করলেন না। আমি স্বাভাবিকভাবে ফ্রেশ হয়ে আসলাম। তখনও হাবিব সাহেব ঠায় দাঁড়িয়ে আছেন। উনি আমাকে অবাক করে দিয়ে আমার সামনে হাত জোড় করে বললেন, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাকে খুব ভালো রাখবো, সব সুখ এনে দেব, তবু আমাকে ছেড়ে দিয়ে সমাজের কাছে ছোট করবেন না। আচ্ছা, করব না, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি স্বাভাবিক গলায় বললাম, তবে আমার ভেতরে তখন অস্বাভাবিক জ্বর হচ্ছিল, যেন কালবৈশাখীর তাণ্ডব। আচ্ছা, আমি যদি এই একই কথা হাবিব সাহেবকে বলতাম, লোকটা কি আমাকে মেনে নিত? প্রশ্নটা করতে চেয়েও করলাম না। গুটিসুটি পায়ে হেঁটে বিছানায় এক কোণে পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করে ফেলতেই হাবিব সাহেব লাইটটা অফ করে দিয়ে আবারও বললেন, আমি খুবই দুঃখিত নীরা। আমি উত্তর দিতে পারলাম না, তবে চোখ থেকে কয়েকশো পানি ফোঁটা বেয়ে পড়ল। আমার কষ্ট হাবিব সাহেবের অক্ষমতা নিয়ে নয়, একটা সম্পর্কের শুরুতে গলদ, সেই সম্পর্কটা বয়ে বেড়ানো নেহাত বোঝার সমতুল্য। সকালে উঠতে বেশ খানিক বেলা গড়ালো। যদিও বা আমার দেরিতে ওঠার অভ্যাস নেই, কিন্তু কাল সারা রাত্রি জেগেই ছিলাম। পাশের বাসা হাবিব সাহেবও যে জেগে ছিলেন, তার নড়াচড়ার শব্দ টের পেয়েছিলাম। তবে ফজরের পর চোখটা লেগে গেছে। আমি কিছুটা সংকোচ নিয়ে উঠে বসতেই দেখলাম ঘরের দরজা ভিজিয়ে রাখা হাবিব সাহেবের ঘরে নেই। তার ঘরে না থাকা আমাকে কিছুটা স্বস্তি দিল, যেন ঘরের চারদিকে তাকিয়ে প্রশান্তি বিরাজ করলেও মনে শান্তি মিলল না। আমার মতো ঘর পোড়া গরুর ঘর হয়েও যেন হলো না। ঘর থেকে বের হতে বেশ সংকোচ বোধ করলেও বাইরে বের হতেই হাবিব সাহেবের আম্মা, মানে আমার শাশুড়ি, বেশ সমাদরে আমার কাছে এলেন। আমাকে এক হাত জড়িয়ে বললেন, কি খাবে বউ, ডিম পোচ করে দেব? আমি ওনার কথা শুনে বিব্রত বোধ করলাম। আমতা আমতা করে
শুধালাম, ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল। এত ভেবো না বউ, তুমি আমার মেয়ে, তোমার দোষ গুণ সব আমি বুঝি নিব। মহিলার কথা শুনে অদ্ভুত লাগলো, হয়তো তার ভেতরে সত্তা আলাদা, কিন্তু নিজেদের অপারগতা ডাকতেই বোধ হয় এই সমাদর যত তত্ত্ব ভেবে আমার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ডাইনিং টেবিলে অনেক অজানা মানুষের সমাগম। আমাকে দেখেই এক একজন ভালো মন্দের খোঁজ খবর নিল। কেউ কেউ আগ বাড়িয়ে আমার শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, বউ তো ভারী মিষ্টি দেখতে হাবিবের মা। আমার শাশুড়ি তখন আমার হাতটা শক্ত করে ধরে গর্বের হাসি দিল। উনি আমাকে এরপর খুব যত্নের সাথে প্লেটে খাবার তুলে দিলেন। আমি যার পর নাই হতাশ হয়ে খাবার একটু আধটু মুখে তুলতেই কেউ একজন বলে বসলো, তার বউয়ের নাকি 14 কুলে কেউ নাই। আমি খাবারটুকু মুখে পড়েই মধ্যবয়সী মহিলার দিকে তাকাতেই আমার শাশুড়ি হৈ হৈ করে বললেন, 14 কুলের সব কুলই তো আমার খালা। তা ঠিক আছে, তাই বইলা হাবিব শ্বশুর বাড়ি যাইব না, বউ দিয়া তো কাম। এর আগের বার তো সব পাইয়া ও হারাইল। অন্য একজন কথাটা বলতেই আমার শাশুড়ি কথাখানি ঘুরিয়ে দেওয়ার ছলে বলল, আমাদের কি টাকা কুড়ি কম আছে? শ্বশুর বাড়ি যাবার ইচ্ছে হলে ছেলে আমার বউ দেশ বিদেশ ঘুরে বেড়াবে। ভদ্রমহিলার কথা শুনে টেবিলে বেশ রমরমা পরিবেশ ফিরে এলো। তবে আমার ভেতরে কষ্টগুলো দলা পাকিয়ে বেড়ালো। আমাকে চুপ থাকতে দেখে দাদি শাশুড়ি বললেন, মানুষের কথায় মন খারাপ কইরো না বউ, মানুষের কাম পেছনে সমালোচনা করা। আমি প্রতি উত্তর কিছু বললাম না। খাওয়া দাওয়ার পূর্বে সারতেই তোড়জোড় লাগলো আমাকে সাজানো নিয়ে। তবে সকাল গড়িয়ে দুপুর ঠেকলেও হাবিব সাহেবের দেখা আমি পাইনি। কালকে জিজ্ঞেস করব, সেই মানসিকতা আপাতত নেই। তবে আমার সমবয়সী এক মেয়ের নিচু সুরে আমার শাশুড়ির কুচি ঠিক করতে করতে বলল, হাবিব ভাই হলো ভবঘুরে মানুষ। আগে অবশ্যই এমন ছিল না, ইদানিং দেখি কেমন যেন হয়ে গেছে। কেমন হয়েছে আমি প্রশ্ন করতেই মেয়েটা গলায় খাদ নিচে নেমে বলল, মিতু ভাবি ওনাকে ফেলে চলে যাবার পর থেকেই হাবিব ভাই সব ব্যবসা বাণিজ্য লাটে উঠিয়ে দিছে। অবশ্যই এতে ভাইয়ের কোনো দোষ নেই, সবই কপালের দোষ। ওনার আগে একটা বিয়ে হয়েছিল। বিয়ে কি ভাবি? ভাইয়ের তো 3 বছরের প্রেমের পর 2 বছরের সংসার। আল্লাহর, আপনি জানেন না। হাই হাই, মেয়েটা আতঙ্কে আর্তনাদ করে উঠল যেন। তার সংস্কৃত মুখ দেখে আশ্বাস দিয়ে বললাম, আমি কাউকে বলবো না। বাঁচালেন ভাবি। খালাম্মা যেন খাটাস, আমার চুল একটাও মাথায় রাখত না। আমি বিমূঢ় হয়ে শাড়ির কুচিটা গুজলাম। এরপর মেয়েটিকে বললাম, মারিয়া তুমি চলে যাও, বাকিটুকু আমি করতে পারবো না। আমি করে দেই। খালাম্মা রেগে যাবেন। রাখবেন না, তুমি নিশ্চিন্তে থাকো। আমার কথা শুনে আশ্বস্ত হয়ে মেয়েটি বেরিয়ে গেল। তবে আমি এক বুক হতাশা নিয়ে অতল গহ্বরে হারিয়ে যাচ্ছি। হাবিব সাহেব আমাকে না ঠকালেও তো পারতেন। দুপুর গড়াতেই বাড়িতে মেহমানে ভরে গেল। একে একে অনেকেই নতুন বউ দেখতে আসলেন। তবে আড়াল আবডালে অনেকেই কিছুটা মুখ লুকিয়ে বলে গেলেন, আগের বউ থেকে সুন্দরী, তবে জাত তো নাই। কোদই কথাটা এতটাই আঘাত করলো, আমি সারা দুপুর চোখে ঝাপসা দেখলাম। মনে মনে হাবিব সাহেবকে দোষারোপ করলাম। এতটা অপমান বোধহয় আমার প্রাপ্য ছিল না। তবে হাবিব সাহেবের আমার দুর্বলতার সুযোগ নিয়েছে সব ভেবেই দুপুরের খাবার পর্বের সময় হাবিব সাহেবের সাথে আমার দেখা হলো। সে একটা সাদা পাঞ্জাবি গায়ে জড়িয়েছে। শ্যামবর্ণের পুরুষটি নেহাত সুদর্শন, তবে তার বাহ্যিক দিকে বিবেচনা করার থেকে আর্থিক দিক থেকে যে নিকৃষ্ট। এরপর অনেকটা
সময় অনুষ্ঠানের ঝুঁকি সামলাতে গিয়ে আমরা একে অপরকে ভুলে গেলাম। এর মাঝে আমাদের একে অপরের দৃষ্টি। আমি ওনার দিকে এক পলক তাকাতেই উনি মুখে হাসি ভাব বজায় রাখলেন, মাথা চুলকিয়ে বললেন, আসলে অফিসের ট্রবল পড়েছিল তো। আমি উত্তর দিলাম, না, তবে পাশাপাশি বসতেই আমি আত্মগ্লানিতে কেঁপে উঠলাম। ঘামে হাতের তালু ভিজে উঠল। হালকা মেকআপ যেন ঘাম লুকোতে পারল না। আমাকে দেখে হাবিব সাহেব ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, নীরা, আপনি ঠিক আছেন? জি। আমার উত্তরে হাবিব সন্তুষ্টি হলেন না, বোঝা গেল। আমার কাছাকাছি এসে কপালে হাত ঠেকাতে চাইলেন। আমি কিছুটা দূরে সরে দাঁড়িয়ে বললাম, ঠিক আছি আমি। দেখে তো মনে হচ্ছে শরীর খারাপ। শরীরের অসুখ তো চোখে দেখা যায় হাবিব সাহেব, তবে মনের ভেতরকার এই হাহাকারের কি করবেন? আমার প্রশ্ন শুনে হাবিব বেশ সংকুচিত সুরে জবাব দিল, আপনি আমার উপর রেগে আছেন? রাগ তো হয় আপন মানুষের সাথে। হাবিব সাহেব আমার কথাতে বেশ মর্মাহত হলেন। পৃথিবীতে তো স্বামী স্ত্রীর নিকট আপন। ওনার কথাতে আমি হাসলাম। হাসতে হাসতে আমার চোয়াল ব্যথা হয়ে এলো। হাবিব সাহেব আমার পাগলের মতো হাসি দেখে কিছুটা ঘাবড়ে গেলেন। আপনি বোধহয় আমাকে ভুল বুঝছেন। না, আমি আপনাকে কোনোটাই বুঝছি না। আমি শুধু আমাকে বোঝার চেষ্টা করছি। কিভাবে ও আপনি বুঝবেন না? আমার কথাগুলো আমার কাছেই থাকা। আমার কথা শুনে হাবিব সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। এরপর অপরাধী কণ্ঠে বললেন, আমি আপনাকে খুব সুন্দর একটা জীবন উপহার দিতে চাই নীরা। আমি হাবিব সাহেবের কথা শুনে নিশ্চুপ হয়ে বসে রইলাম। কিছুক্ষণ বাদে উনি আমার পাশে এসে বসলেন। আমি অস্থির হয়ে বললাম, আমাকে কিছুটা সময় দিন, আপনাকে আমি সারা জীবন সময় দেব। উনি আমার হাত ধরে বললেন, তবে আমি হাতটা সরিয়ে দিয়ে বললাম, ঘুমাবো। উনি হতাশ হয়ে উঠে চলে গেলেন। আমি ওনার হতাশা দেখে বেশ মজা পেলাম। পুরুষ মানুষ আসলে চাই কি? বিয়ের ঝামেলা শেষ হবার পর দিন সকালে বেশ চেঁচামেচিতে ঘুম ছুটে গেল। আমি দর ফুরিয়ে উঠে বসতেই দেখলাম হাবিব সাহেব অদ্ভুত ভঙ্গিতে দরজা দিয়ে ঢুকলেন। একদম অগোছালো এলোমেলো। আমাকে দেখে উনি মাথা নিচু করে বললেন, নীরা, বাইরে মিতু এসেছে। মিতুকে? আমি অবাক হয়ে প্রশ্ন করতেই উনি শুষ্কিত কণ্ঠে বললেন, আমার প্রাক্তন স্ত্রী। চলবে। বনফুল, পর্ব সংখ্যা 1, রুবাইদা হিদি।